জীবনকে আমরা কতজন কতভাবেই না বিশ্লেষণ করে থাকি, জীবনের নানা পরিচয় উপস্থাপন করি। সেই উপস্থাপনায় কেউ কেউ ফেমাসও মনে করে নিজেকে। কিন্তু দর্শক, আমরা বিশ্বাস করতে চাই আপনারা প্রত্যেকেই ফেমাস, প্রত্যেকেই নিজ নিজ কাজে অসাধারণ এবং ফেমাস। শুধু বিশ্বাসটা নিজেকে করতে হবে। আর আমরা আপনার সেই বিশ্বাসের জন্য বারংবার আপনাকে প্রশ্ন করে মনে করিয়ে দিতে চাই, আর ইউ ফেমাস? আপনাদের সাথে আছি আমি আহমেদ রেজা। বাংলাদেশ কাউন্টার ইন্টেলিজেন্সের এক দুর্দান্ত দুঃসাহসী স্পাই গোপন মিশন নিয়ে ঘুরে বেড়ায় দেশ দেশান্তরে। বিচিত্র তার জীবন, অদ্ভুত রহস্যময় তার গতিবিধি, কোমলে কঠোরে মেশানো নিষ্ঠুর সুন্দর এক অন্তর। একা টানে সবাইকে, কিন্তু বাঁধনে জড়ায় না। কোথাও অন্যায়, অবিচার, অত্যাচার দেখলে রুখে দাঁড়ায়। পদে পদে তার বিপদ, শিহরণ, ভয় আর মৃত্যুর হাতছানি। দর্শক, আসুন এই দুর্ধর্ষ চিরনবীন যুবকটির সঙ্গে পরিচিত হই। সীমিত গণ্ডিবদ্ধ জীবনের একঘেয়েমি থেকে একটানে তুলে নিয়ে যাবে যে আমাদের স্বপ্নের এক আশ্চর্য মায়াবী জগতে। দর্শক, নাম তার মাসুদ রানা, যাকে আপনারা সবাই চেনেন। বাংলাদেশের জনপ্রিয় কথা সাহিত্যিক কাজী আনোয়ার হোসেন সৃষ্ট একটি কাহিনী চরিত্র। বলা হয়ে থাকে বাংলা সাহিত্যের প্রথম মৌলিক স্পাই থ্রিলার। এছাড়া মাসুদ রানার চরিত্রটিকে মূলত ইয়ান ফ্লেমিংয়ের সৃষ্ট জেমস বন্ড চরিত্রটির বাঙালি সংস্করণ হিসেবেও সৃষ্টি করেছিলেন লেখক। দর্শক, আজকে কথা বলবো সেই মাসুদ রানাকে নিয়ে। বহু বছর পরে বাংলাদেশের রূপালী পর্দায় মাসুদ রানাকে দেখা যাবে MR-9 নামে, যেটি MR-9 ডু অর ডাই, যেটি মুক্তি পাচ্ছে আগামী 25 আগস্ট। আমাদের সাথে আজকে সেই কুশলী, সেই সারথীরা থাকবেন যারা আড্ডায় যুক্ত হবেন, এবং তাদের সাথে আড্ডায় কিন্তু যুক্ত হতে পারবেন আপনিও। তবে যার কথাটি আসলে বলছিলাম এতক্ষণ ধরে, সেই মাসুদ রানা আমাদের সাথে আছে। ABM সুমন, স্বাগত আপনাকে আর ইউ ফেমাসের আয়োজনে। কেমন আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? অনেক ভালো, অনেক অসাধারণ। কেননা মাসুদ রানা মানে হচ্ছে আমার কৈশোর, আমার শৈশব, আমার সব কিছু। মাসুদ রানা পড়ে বড় হয়েছে। মাসুদ রানা আমার এত প্রিয়, সেইটি নিয়ে সিনেমা হচ্ছে। আপনি সেই সিনেমায় আমাদের নায়ক, আমাদের হিরো, এবং সে আমার সামনে, ভাবতেই থ্রিল অনুভব করছি। থ্যাংক ইউ সো মাচ আমাদেরকে সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ফর হ্যাভিং মি। থ্যাংক ইউ। দর্শক, আমাদের সাথে আরও একজন আছেন যিনি এই সিনেমারই একজন সারথী, যে কলাকুশলী হিসেবে যুক্ত আছেন, জেসিয়া ইসলাম, মডেল ও অভিনেত্রী। স্বাগত আপনাকেও। থ্যাংক ইউ সো মাচ। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমরাও ভালো আছি আপনাকে পেয়ে। এবং আমাদের সাথে আছেন আরও একজন, যিনি হচ্ছেন এই সিনেমার যিনি তৈরি করেছেন, আসিফ আকবর, চলচ্চিত্র নির্মাতা এবং লেখক। কেমন আছেন? ভালো, থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। ডেফিনেটলি। কিন্তু দর্শক, এখানেই শেষ নয়। আমরা আরেকটু যেটি নিয়ে আমরা খুব বিশেষভাবে আপনাদেরকে একটু আলাদা সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, সেটি আমাদের সাথে আরও একজন যুক্ত আছে, যিনি এই সিনেমাটাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। অনেকেই বলছেন সেটি, আমরা দেখছিলাম বিভিন্ন সংবাদ মাধ্যমে এবং কি গণমাধ্যমে যে সমস্ত প্রেস মিডিয়া ফেস করেছে, সেখানেও কিন্তু তারা একই সাথে কথা বলছিল। And today we have a very special guest among us, Nico Foster, executive producer and actor. Welcome to our show. How are you, Nico? Great to be here. Thanks, and we're doing great. Yeah, we are very well, and we are having a good time with you. That after you have joined us. Thank you very so much. Yes. সোম ভাই, আপনাকে দিয়ে শুরুটা করতে চাই। আমি যেটি একদম বলছিলাম, তার আগে আপনার কাছে আমার প্রশ্ন। না, আমাদের একটা কমন প্রশ্ন থাকে, সেই প্রশ্নটি আপনাকে দিয়ে আমি শুরুটা করতে, আচ্ছা আপনাকে দিয়ে আমি শুরুটা পরে করি। জেসিয়ার কাছ থেকে আমি শুরুটা করতে চাই। জেসিয়া, তুমি বললেই হতো এখন আমার। হ্যাঁ। আর ইউ ফেমাস? নো। Why not? এই যে এখন মুভি রিলিজ হয়নি, মেবি এর জন্য। কিন্তু জেসিয়া কিন্তু সবাই চেনে। আসলে হ্যাঁ, দ্যাটস অ্যাকচুয়ালি গুড থিং যদি চিনে থাকে। আমি বলবো এটা আমি অ্যাচিভমেন্ট হিসেবে দেখি, বিকজ আই এম মিস ওয়ার্ল্ড বাংলাদেশ তো 17-এ হলাম, তারপর তো মডেলিং করছি, আবার রিসেন্টলি অভিনয় শুরু করছি। নিশ্চয়ই। Nico, we have a very common question for all of our guests, Yes. and that's, are you famous? I believe I'm famous. Why do you feel? Because I've walked around enough of this city now in another country, and enough people have recognized us, so ask us, about the movie and everything else. So yes, I believe I am. Thank you so much. Asif bhai, apni famous? Well, I guess I make people famous, so I got to be famous to do that, right? So He's the kingmaker. Yeah. Good one. না, অফকোর্স আমরা বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই ফেমাস, এবং প্রত্যেকেই আমরা যেটি একদম শুরুতে বলেছিলাম যে
এই পৃথিবীতে সবাই অসাধারণ এবং সবাই তার নিজ নিজ কাজে অসাধারণ, এবং আপনারা সেটি প্রমাণ করছেন। দিন শেষে আপনারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন এবং বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। শুনুন ভাই, আপনাকে আবার ফিরে আসতে চাই, যেহেতু শুরুটা আপনাকে দিয়ে শুরুটা করতে চেয়েছিলাম, যেটি আমাদের ইমোশনের জায়গা, আমাদের খুব ইমোশনের জায়গা, আমাদের শৈশবের জায়গা। আমার ধারণা আপনিও সেটি পড়ে পড়ে বড় হয়েছেন। সেই গল্প আমাদেরকে ত্বরান্বিত করেছে যে আমরা শৈশবে কৈশোরে খুব গোয়েন্দা সিরিজ পড়তে চাইতাম। তো একটা সময় শুরু করতাম এই মাসুদ রানা সিরিজ দিয়ে, কিংবা আমাদের অন্যান্য যেই সিরিজগুলো দিয়ে, সেগুলো দিয়ে শুরুটা হয়। আপনারও নিশ্চয়ই তেমনই হয়েছে। সেই সিরিজের একটা চরিত্র মাসুদ রানা, যেটি আমাদের সবারই হতে ইচ্ছে করে। আপনি সেই মাসুদ রানা, আমাদের মাসুদ রানা, কেমন লাগছে? অনেক ভালো লাগছে। ঠিক ওই জায়গাটাতেই আপনার কাছে আমার প্রশ্নটা। আপনি তো মাসুদ রানার ফ্যান। অবশ্যই। আমাকে আপনি ট্রেলার দেখেছেন, রাইট? হ্যাঁ, অবশ্যই। আমাকে মাসুদ রানার মতো লাগছে আপনার কাছে? অবশ্যই লাগছে। আমি যেভাবে চিন্তা করছি সেটা অবশ্যই লাগছে। আমাদের মাসুদ রানা, আমি বারবার বলছি আমাদের মাসুদ রানা, মানে সেটা আমাদের না, আপনি বাংলাদেশের মাসুদ রানা। থ্যাংক ইউ সো মাচ। টেনশন একটাই ছিল, ওটা আসলে যারা কোর মাসুদ রানার ফ্যান তাদের চোখে আমি কতখানি মাসুদ রানা হয়ে উঠছি। অ্যান্ড এখন যেহেতু সিনেমাটা আসছে অনেক বছরের চেষ্টার পরে ফাইনালি আমরা বিগ স্ক্রিনে আনতে পারছি, এক্সাইটমেন্টের মানে কোনো নেই, বাউন্ডারি নেই। তো আমার নতুন ওয়ার্ডস লাগবে এটা এক্সপ্লেন করার জন্য, টু বি অনেস্ট উইথ ইউ। শুনবে, আপনার মনে নিশ্চয়ই আছে 2020-এর দিকে আমরা করোনার সময় একটা প্রোগ্রাম করেছিলাম, লাইফ ইজ বিউটিফুল নামে। সেইখানে আমরা কিন্তু আপনার এই বিষয়টা নিয়ে, অর্থাৎ মাসুদ রানা কবে আসবে সেটি সেই সময় জিজ্ঞেস করেছিলাম, যে আমরা জানতে চেয়েছিলাম যে কোনো না কোনোভাবে আপনি মাসুদ রানার সাথে সংশ্লিষ্ট হচ্ছেন, আপনি আমাদের মাসুদ রানা হতে যাচ্ছেন। তো সেটি নিয়ে আপনার কেমন ধরনের অনুভূতি? তো আমার ধারণা এই যে আজকে যেটি আমি জিজ্ঞেস করছি সেটি আজকের বিষয় না, গত 3-4-5 বছরেরই ধরেই এই কাজটা চলছে। তারপরে অবশেষে আলোর মুখ দেখছে, কেমন লাগছে? অনেক 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 ভালো। টেনশন ছিল নিশ্চয়ই? টেনশন ছিল, মাঝখানে ডিপ্রেশন করেছিলাম, যেটা আসিফ ছাড়া কেউই জানতো না। ফাইনালি এবার ও আসার পরে আমি এই স্টোরিটা বলছি আর কি, বড় করে। সো সব কিছুর পরে সিনেমাটা আসছে আর মানুষের কাছে পৌঁছাতে পারছি। আর সবচেয়ে বড় জিনিস যে বাংলাদেশের একটা চরিত্র যেটা আসলে 60 ইয়ার্স ধরে আমাদেরকে এন্টারটেইন করেছে অনেকগুলো প্রজন্মকে, সেই ক্যারেক্টারটা ওয়ার্ল্ড স্টেজে যাচ্ছে, অ্যান্ড আমি সেই ক্যারেক্টার প্লে করছি। হ্যাঁ, সো এর চেয়ে বড় চাওয়া এবং পাওয়া আমার ক্যারিয়ারে সোফার হয়নি। সো ভেরি এক্সাইটেড। নিশ্চয়ই, আমরাও এক্সাইটেড। আসিফ ভাই, আপনার কাছে একটু জানতে চাই, বলা হচ্ছে যে এটি 84 কোটির বাজেটের একটা সিনেমা, যেটি এখন পর্যন্ত সর্বোচ্চ বাংলাদেশের সিনেমা কেন্দ্রিক যে সিনেমাগুলো হয় সেটি। এত বড় রিস্ক কেন নিলেন? অ্যাকচুয়ালি এই 84 কোটি 83 কোটি টাকার বাজেট, এইটা আমরা অনেক দিন ধরে এই রুমার্সগুলো শুনে আসছি, সেই লাস্ট 4-5 ইয়ার্স ধরেই। যতদিন ধরে আমাদের এই অ্যানাউন্সমেন্টটা যখনই হয়েছে তখন থেকেই এইটা ছড়াইছে। বাট টু বি অনেস্ট উইথ ইউ, এইটা অ্যাকচুয়ালি আমরা পিন পয়েন্ট করতে পারি না যে অ্যাকচুয়ালি আসল বাজেটটা কত, বিকজ এখনও এটা স্পেন্ড হচ্ছে। আর 83 কোটি টাকা যখন এই রুমারটা আসছিল, আমাদের প্ল্যান ছিল ওই রেঞ্জে ওই সময় 4-5 বছর আগে। তারপরে তো ন্যাচারালি দের ইজ ইনফ্লেশন, দেন অলসো our project grew a lot more, অনেক বড় হয়েছে আমাদের স্ক্রিপ্ট ডেভেলপমেন্ট হয়েছে 3 বছর ধরে। তারপরেও যেখানে আমরা প্রায় 26টা ড্রাফটের পরে স্ক্রিপ্টটা লক করেছি, তারপরে আমাদের অনেক ক্যাস্টিং চেঞ্জ হয়েছে, লোকেশনস চেঞ্জ হয়েছে, অনেক কিছু অ্যাডিশনস হয়েছে। সব কিছু মিলায়ে আমি এটুকুই বলতে পারবো যে আরেকটু বেশি, বাট এইটা আনইউজুয়াল না একটা হলিউড ফিল্মের জন্যে। আমরা যতটা পেরেছি একদম স্ট্যান্ডার্ড মেনটেন করার জন্যে এত সময় নিয়ে কেয়ার নিয়ে এত দূর মানে ফিল্মটাকে এনেছি। বাট অ্যাট দ্য সেম টাইম আওয়ার টার্গেট ওয়াজ টু ইন্ট্রোডিউস দিস ক্যারেক্টার এবং ইন্ট্রোডিউস মাসুদ রানা, ইন্ট্রোডিউস দ্য লেগেসি অফ কাজী আনোয়ার হোসেন অ্যান্ড আওয়ার টিম টু দ্য ওয়ার্ল্ড অ্যান্ড মেক পার্ট 1 অ্যাজ এ ইন্ট্রোডাকশন ফিল্ম। যতগুলাই ক্যারেক্টার আছে না কেন, BCI's এজেন্টগুলা, বাংলাদেশের ক্যারেক্টার্স, Chinese characters, the American characters, MR-9 himself, they were basically set up in this first film as an introduction to the world and the introduction of the whole Masud Rana universe that we plan on setting up for a franchise. So আমাদের প্ল্যান আছে অবশ্যই আরও বড় করার, ইনশাল্লাহ, যদি দর্শক আমাদেরকে অ্যাকসেপ্ট করতে পারে, যেটা মনে হচ্ছে
আমি কনফিডেন্টলি এখন বলতে পারবো যে যেহেতু you yourself being a big Masud Rana fan accepted ABM Sumon as your Masud Rana, I believe everyone else, not only Bangladeshi fans that know Masud Rana, but the people that are going to know Masud Rana for the first time around the world, I believe will accept him as the new spy hero for the world. Definitely, we believe so as well. Nico, that how do you feel after coming here? And what about the Bangladeshi people? And what about the Bangladesh? Well, so this is my second time spending time in Bangladesh. The first time was to film, and I was only in town 4 days, so I didn't get to really meet a lot of the people, and I didn't get to spend a lot of time in the city. This time I've been back a little bit more, and we're not really working on set, so we've got to get out and experience a lot of the people and spend a lot more time in the city, and it really has been amazing. I mean, the sights and the sounds that we've been able to participate in, and meeting all the people in the press and everything like that, it really has been a fantastic experience. Thank you. জেসিয়াকে আমি আসলে জেস বলেই ডাকি, সেজন্য জেসি চলে আসছে। জেস, এটা তোমার প্রথম সিনেমা, কেমন লাগছে, কেমন বোধ হচ্ছে? টেনশন? না, টেনশন না, অনেক ভালো লাগছে। আই এম ভেরি হ্যাপি অ্যাবাউট ইট অ্যাকচুয়ালি। কি নতুন জিনিস বেশি তাড়া দিচ্ছে, যে কোনো একটা বিষয়ে খুব বেশি টেন্সড অনুভূতি হচ্ছে, এরকম কিছু? টেন্সড অনুভূতি হচ্ছে মানুষদের এক্সপেকটেশন, হ্যাঁ ওইটাই চিন্তা করে। কারণ হচ্ছে মনে হচ্ছে যত বেশি আমি ইন্টারভিউ যাচ্ছি বা এটা নিয়ে কথা বলছি, তত বেশি মানুষের এক্সপেকটেশন বাড়ছে। সো ওইটা ম্যাচ করতে পারবো নাকি না জানি না, বাট আমি চেষ্টা করব যাতে ম্যাচ করতে পারি। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। শুন ভাই, যে ইমোশনের কথা বলছিলাম, আমি আবারও এই ইমোশনে ফিরে যাই, যে আমি যদি সিনেমাটা দেখি, আমার মধ্যে তো দারুণ একটা ইমোশন কাজ করছে, যেহেতু আমি বলছিলাম যেটি আমার কৈশোরের একটা বড় অংশ জুড়ে আছে। সেই রোলটি আপনি যেহেতু প্লে করছেন, এই ইমোশন ছাড়া আমি কেন দেখবো এই সিনেমা? এই ইমোশন আমার আরেকজন আছেন যার মধ্যে এই ইমোশন নাই, কিন্তু সে কেন দেখবে? কারণ আমরা ফিল্মটা তো আসলে বানিয়েছি সবার জন্য। যারা মাসুদ রানা ফ্যানস আছেন তারা আমার মেইন চ্যালেঞ্জ। আর যারা মাসুদ রানাকে চেনেন না, তারা একদমই নতুন একটা ক্যারেক্টার পাবেন। আমাদের একটা এক্সিস্টিং ক্যারেক্টার, যেটা আসলে আমরা ইন্টারন্যাশনালি প্রেজেন্ট করার ট্রাই করছি গ্লোবাল স্টেজে। সো আই এম প্রিটি শিওর যে ওয়ার্ল্ডে যখন জেমস বন্ড এসছে, তখন একটা বিশাল জেনারেশন হয়তো জেমস বন্ড পড়তোই না। ইভেন আমিও কখনো জেমস বন্ডের কোনো বই পড়িনি, রাইট? কিন্তু আমার জেমস বন্ড তো ভালো লাগতো। ওই যে ক্যারেক্টারটা ইটসেলফ, স্পাই থ্রিলার অলটুগেদার, যাদের ওই স্পাই থ্রিলার ভালো লাগে, যাদের একটা স্পাই ওইটা ফিল করবে যে বাংলাদেশের একটা ক্যারেক্টার যেটা এক্সিস্ট করছে এত বছর, ওটা আসলে আমরা কোথায় নিয়ে যাওয়ার ট্রাই করছি সম্মিলিতভাবে বাংলাদেশিরা। সো আই বিলিভ যে বাংলাদেশিরা ওই জায়গাটা থেকেও দেখতে যাবেন। অ্যান্ড আমি সিনেমাটা অনেকবার দেখেছি, তো আমার কাছে খুব ভালো লেগেছে। অ্যান্ড ইট লুকস বিউটিফুল, অ্যাকশন প্যাকড, অ্যান্ড স্ক্রিন লুকস ফ্যান্টাস্টিক। হি ডিড amazing job, and Ricky Cage did the music, and all together আপনি যখন সিনেমা হলে থাকবেন, you will experience something. আমাদের সুদর্শন ABM সুমনকে তো দেখতে যাবে একদম। আমি একটু আমার কাছে ফিরতে চাই, যেটি আমি বলছিলেন যে মাসুদ রানা ফ্যান যারা রয়েছেন তাদের কাছে একটি চ্যালেঞ্জের মতোই হয়ে থাকবে সিনেমাটি। একই সাথে আমি একটু যদি পেছনে যাই, মাসুদ রানাকে যিনি তৈরি করেছেন কাজী আনোয়ার হোসেন, তার যে গল্প বলার ধারাবাহিকতা, আপনারা যেই গল্পটি নিয়ে কাজ করছিলেন ধ্বংসাবশেষ, ধ্বংসপাহাড়, দুঃখিত, ধ্বংসপাহাড়, সেই গল্পটি নিয়ে কাজ করছিলেন। সেই গল্পের যে লিগেসিটা টানা, আপনিও একবার বলছিলেন যে সেটি কিন্তু একটু চ্যালেঞ্জের মতো করেই, কেননা যখন এটি মাসুদ রানা সিরিজের পাঠকদের কাছে যাবে, তারা যখন দেখবে, তারা কিন্তু অনেক কিছু নিজেদের মতো করে মেলাতে চাইবে, যে আমি তো এটা এইভাবে পড়েছিলাম, আর তাকে কি এমনভাবে দেখা যাচ্ছে কিনা। সেটি কি একটু চ্যালেঞ্জ হয়ে গিয়েছিল কিনা, এবং সেটি যদি চ্যালেঞ্জ মনে করে থাকেন, আপনি কেমনভাবে সেটিকে সমাধান দিয়েছেন? অবশ্যই একটা চ্যালেঞ্জ ছিল, এই জন্য আমাদের সময় লেগেছে স্ক্রিপ্টটা নিয়ে। It took us almost 3 years to get to a good place with the script, because it was a challenge. আমাদের কাছে একটা চ্যালেঞ্জ ছিল যে we need to be able to respect and preserve the legacy of Qazi Anwar Hussain sir and his creation, but at the same time আমরা যখন ফিল্মটা এখন বানালাম, এবং when I look back, I see that the legacy of Qazi Anwar Hussain is Masud Rana, the character itself, not Dhangshapahar, not one story. It's hundreds of stories with the character Masud Rana. এবং আমার বিশ্বাস যে আমরা মাসুদ রানাকে
কাজী আনোয়ার হোসেন স্যার যেভাবে পোর্ট্রে করেছে শুধু ধ্বংস পাহাড়ে না বাট প্রতিটা বইতে উই ওয়ার এবল টু represent that Masud Rana. So গল্পটার দিক থেকে একটু কিছু চেঞ্জ করতেই হয়েছে. Naturally you cannot adapt any book into a movie 100%. So ওই এক্সপেকটেশনস নিয়ে দর্শকের যাওয়ার উচিত না এই ফিল্মটা দেখার, because it's about Masud Rana. It's not just the story. We had to develop the story with the modern times, কারণ এখনকার যুগ অনেক চেঞ্জ হয়ে গেছে. 1966-এ একটা ডিফারেন্ট পলিটিক্যাল সোশ্যাল ক্লাইমেট ছিল দুনিয়াতে, আর জেনারেশনসও অনেক চেঞ্জ হয়েছে সিন্স দেন. এখন তো মানে if you look, there's fans that are 80 plus and teenagers or even kids. So একটা wide range fan base আছে. আমরা যখন 90s-এ গ্রো আপ করি মাসুদ রানাকে চিনে, তখন আমাদের একরকম ভিশন ছিল, আমাদের আগের জেনারেশনের একরকম ভিশন ছিল, এবং আমাদের আগামী ফোর্থকামিং জেনারেশনসের আরেক রকম ভিশনস হবে. সো নট অনলি ফর টুডেজ টাইম, আমার চিন্তা করতে হয়েছে যে ফিউচার্স জেনারেশনস মাসুদ রানাকে কীভাবে দেখতে চাবে. সো we set it up in the first part. So hopefully we can evolve for the sequels and make it bigger and better and change with the times. Sure. Nico, we are interested to know about you, that why people will be interested in watching this. Watching the film? Yeah. Well, they've been interested in reading the books for an awful long time. So this is the first time in 50 years that we've been able to put a face on the silver screen of their hero. Bangladesh doesn't have Spider-Man and Wonder Woman and Superman and all these great characters. This is their hero. This is their legendary spy born and raised here in Bangladesh. So we really took that part of the story seriously, because we know how many fans there are out there. And so for the hardline fans, we want them to understand what we really wanted to do with this story is bring this character to screen so that the franchise can be born. And I think that we've done that, and I think that they're really going to appreciate the film. In your perception, what is the most tough part of this film? Of this film was really, Asif had to walk a tightrope of being a hardline representing the books, but yet introducing the character to the world. Exactly. And that was a tough walk, I'm telling you. That's what took the script so long to be written, because we have to get the people to understand that are the true hard fans, that we had to tell the story to the world first in order for us to come back and have an audience and then follow the stories. And that was the tightrope. That was the hard part about what we had to do. And I think we did it very well, so I'm very pleased with that. What about him? This guy? Yep, as Masud Rana. We couldn't have done better. I mean, really, seriously. If there was a guy that was as cool on camera as he is off camera, it's ABM Sumon. So we're thrilled to have him a part of the project. Thank you, Rana. He's just nice. He's our pride, He's just too nice. That's That's why he's famous. No, you guys are famous. শুটিং এর সময় কোনো একটা ছোট মজার অভিজ্ঞতা কি শুনতে পারি? মার্শাল আর্টস মারামারি করার সময় মারামারি করার সময় কি হয়েছিল এটা? She's so feisty, I guess. এমনি জাস্ট প্র্যাকটিস করার সময়, যখন আমাদের প্র্যাকটিস হতো টানা 1.5-2 বছর, হয়তো ওরা 3-4 বছর করেছে প্র্যাকটিস, তো আমি যখন 1.5 বছর করেছি প্র্যাকটিস, তখন আর কি চ্যালেঞ্জ করতে হয়ে গেছে মাঝে মধ্যে, এটাই আর কি হয়েছিল কি প্র্যাকটিস আর কি হবে। ঠিক আছে, আপনার সাথে কথা বলছিলাম এবিএম সুমন, সেটি ফিরতে চাই একটু, যে 1974 সাল, সেই সময়ে মাসুদ রানা সিরিজ অবলম্বনে প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র আমরা হতে দেখেছি, যেটি আমাদের শ্রদ্ধেয় মাসুদ পারভেজ সোহেল রানা তিনি আসলে করেছিলেন। এবং তারপরে বাংলাদেশে একটি প্যাকেজ নাটক তৈরি হয়েছিল, যেটির নাম হচ্ছে প্রাচীর পেরিয়ে, পিশাচ দ্বীপ অবলম্বনে, মাসুদ রানা সিরিজের পিশাচ দ্বীপ অবলম্বনে, ইয়াস, নোবেল ভাই এবং বিপাশা হায়াত তিনিও করেছিলেন। এই যে মাসুদ রানাকে নিয়ে আমরা যেটি বলছিলাম, যে এটা তো শুধুমাত্র একটি গল্প না, একটি সিরিজ না, একটি ইমোশনের জায়গা আমাদের জন্য, সেটি 90s হোক 80s হোক, সেটিকে লিগেসি আকারে টেনে নিয়ে যাওয়া।
সমস্যা যেটা হলো যদিও আসিফ আকবর ভাই একটু ক্লিয়ার করেছেন ব্যাপারটা যে এই প্রজন্ম কিংবা আগামী প্রজন্ম তাদের কাছে সেই যে ইমোশনের জায়গাটা সেটি আসলে অনেকটা কম, সেখানে প্রযুক্তি ভর করে বেশি। তারা আসলে কেমনভাবে নিবে? ওই যে বললাম যে যখন আমি জেমস বন্ড পড়ি দেখি, তখন আমি একটা জেমস বন্ডও পড়ি না, এখনও পড়ি নাই জেমস বন্ড, কিন্তু আমার ফিল্মটা ভালো লাগলো, রাইট? আমার থ্রিলার ভালো লাগে, স্পাই থ্রিলার, অ্যাকশন প্যাকড, দেখতে অনেক ভালো লাগে। তারপরে আবার ফার্স্ট যখন দেখি, আই থিঙ্ক ফার্স্ট ফিল্ম দেখি আমি পিয়ার্স ব্রোসনানের জেমস বন্ড একটা, তারপরে আমি দেখি শন কনারির, আর তারপর তো ড্যানিয়েল ক্রেগ টুক ওভার, একটাও তো মিস করি নাই। সো ওই বই না পড়ার পরেও লাইক ইটস দ্য ফিল্ম ইটসেলফ, মানে অ্যাকশন প্যাক স্পাই ফিল্ম, ওটাই আমাকে টানলো। সো নতুন প্রজন্মের জন্য ইটস গনা বি হোল নিউ ক্যারেক্টার, হ্যাঁ, যেটা আসলে স্পেশালি তারা ওন করবে বাংলাদেশিরা, এই জন্য যে তাদের ক্যারেক্টার যেটা আসলে আমরা ইন্টারন্যাশনাল একটা স্টেজে মানে পৌঁছে দিলাম, মানে সবার জন্য উন্মুক্ত করে দিলাম। সো অ্যাজ এ বাংলাদেশি আই থিঙ্ক নিউ জেনারেশন প্রত্যেকে প্রাউড ফিল করবে যে হ্যাঁ, আমাদের এই যে সম্ভাবনার একটা জায়গা তৈরি হলো, যে আমরা আসলে যে কোনো সময়ে চাইলেই মানে একটা সুন্দর জিনিস অর্গানাইজ করে নিজেদেরকে ওয়ার্ল্ড স্টেজে নিয়ে যেতে পারি। বিকজ মোর আমরা যাব বিভিন্ন সেক্টর থেকে, নট অনলি ফিল্মের সেক্টর থেকে, বিভিন্ন সেক্টর থেকে আমাদের দেশের নাম রাইজ করবে আরও। সো এই জায়গা থেকে আমি ধারণা দেখবে। আসিফ আকবর, আপনার কাছে জানতে চাও যে এটি 25 তারিখে মুক্তি পাচ্ছে, সেটি ইংলিশ ভার্সন, তাই তো? ফলে আমাদের এই জায়গাটি আমরা বিশ্বায়নের দিকে যে যাচ্ছি, কিংবা আমাদের এই সিনেমাটি বৈশ্বিকভাবে উপস্থাপনের একটি মাধ্যমের কারণে কি আগে ইংরেজি ভাষায় এটি আপনি করছেন, রিলিজ দিচ্ছেন? এটার অ্যাকচুয়ালি সত্যি কথা হলো যে আমরা একটু ইমপ্রুভ করব বাংলা ভার্সনটা, প্লাস এটার সেন্সরশিপটা একটু আলাদাভাবে হচ্ছে, প্লাস এটা এক ধরনের আমাদের প্রি প্ল্যান ছিল যে আমরা যে অনলি সিনেপ্লেক্সেও আসবো এই প্রথম সপ্তাহে, বিকজ আমরা যখন ফিল্মটা বানাই আমরা চেয়েছি যে আমরা যাতে দর্শকের কাছে মানে একটা থিয়েট্রিক্যাল এক্সপিরিয়েন্স দিতে পারি আপ টু স্ট্যান্ডার্ডস। যেমন আমাদের স্বপ্ন স্কেয়ারক্রো, নর্থ আমেরিকান ডিস্ট্রিবিউটার্স, ওনারা তো কানাডা এবং ইউএসএ মিলে একটা নতুন রেকর্ড ব্রেক করলো আজকে আমি শুনলাম। They got 151 theaters in the US and Canada alone, just through AMC Theaters and Cinemarks, two of the top biggest theatrical chains in the North American market. And next week, আগামী সপ্তাহে 1 তারিখে থেকে আবার রিগাল সিনেমাস জয়েন করবে আরও থিয়েটার্স নিয়ে ইউএস অ্যান্ড কানাডাতে। সো ওইখানেও একটু ভাগ হয়ে স্ট্র্যাটেজিটা প্ল্যান হয়েছে, বিকজ উই ওয়ান্ট গো ফর কোয়ালিটি ইনস্টেড অফ ভলিউমস, অ্যান্ড বিকজ দর্শক যখন ফিল্মটা দেখতে পাবে প্রপার থিয়েট্রিক্যাল কোয়ালিটিতে উইথ দ্য প্রপার সাউন্ড, দ্য বিগ এনাফ পিকচার, তখন আমাদের বিশ্বাস যে they'll be satisfied and they're gonna want more. But obviously আমাদের বাংলা ভার্সনটাও রিলিজ করতে হবে because of the mass Bangladeshi people, and to just be able to cater to some of the other cinema halls here like single screen, তারপরে ঢাকার বাইরে আরো কিছু জায়গায়। But it was something that we strategized so that way again we can give quality over quantity. সেটি এবং আমার ধারণা সেটি নতুন প্রজন্মের কাছেও যে কথা আমরা বলছিলাম তারা খুব ভালোভাবে নেবে। Nico, probably you may know that Masud Rana series is related with our emotions, and basically as we have grown up with this kind of stories. So my question is to you that why did you choose this kind of a story to work with Bangladeshi media or film industry? Well, the story was from Bangladesh. Yeah. The story was born here, the character was born here. So what I would like to do is challenge the people of Bangladesh. Come out this weekend and let's knock Barbie in the dust. Let's see if we can't top the American Doll and make your hero, Masud Rana, the #1 film in the world. Yeah, of course it would be. We have that opportunity, so let's see, why not? আমি একটু জানতে চাচ্ছিলাম অনেকক্ষণ ধরে দুই প্রজন্মের কাছে যে নতুন প্রজন্মের কাছে একটা ব্যাপারটা কেমন ভাবে ধরা দেবে। আপনার কি মনে হয়? আপনি তো একজন নতুন প্রজন্মের, এখানে সবাই এখানে এবিএম সুমন ভাই সবচাইতে তরুণ, সবচাইতে নতুন, কিন্তু আপনার কাছে জানতে চাও যে তারা আসলে কেমন ভাবে নিবে।
আমি মনে করি এই ফিল্মটা অনেক টাইপ জেনারেশনের জন্য বানানো হয়েছে, যেহেতু অনেক আগে মুভি এটা নিয়ে বইও লেখা হয়েছে। আর এই জেনারেশন ওয়াইজ আই থিঙ্ক উই আর ইনটু মোর অ্যাকশন ফিল্মস, মোর আমি থ্রিলার আপনাকে আরেকটু ব্যাপারটা সহজ করে দিই। এখনকার জেনারেশন অনেক সময় বাংলা সিনেমা, মানে বাংলা সিনেমা বলতেই তারা কেমন জানি একটা বোধ করে। যে সেইখান থেকে আমার ধারণা যে MR-9 সেই যে চিন্তাটা বা সেই যে তাদের বাংলা সিনেমা বলার ধরনটা এটা পাল্টাবে, তাই কি? আমি মনে করি হ্যাঁ পাল্টাবে, কারণ আমরা যেহেতু হলে যখন যাই কোনো ইংলিশ সিনেমা আসে আমরা কিন্তু জানি, আমরা কিন্তু নিজেরা যাই দেখতে। সো ইফ দেয়ার এনি বাংলা সিনেমা যেটা আমরা ক্লোজ টু ইংলিশ সিনেমার ক্লোজ অফ যদি বানাতে চাই, আই থিঙ্ক ইটস বিগ অফ আ ডিল ফর আওয়ার নিউ জেনারেশন। সো আই থিঙ্ক আমার নিউ জেনারেশন আর বেশি ইন্টারেস্টেড হবে অ্যান্ড উই উইল ফিল ভেরি প্রাউড যে বাংলাদেশের এরকম সিনেমা হচ্ছে। নিশ্চয়ই। আমি ট্রেলার নিয়ে শুরুতে কথা বলছিলাম, তো ট্রেলার নিয়ে একটু বলি যে কাজে প্রোডাকশন, পোস্ট প্রোডাকশন কিংবা প্রি প্রোডাকশন সব কিছুই আমরা শুনছিলাম যে আপনারা অনেক দীর্ঘ সময় ধরে করেছেন এবং তার ফলশ্রুতিতে এটি অবশেষে আসছে বাংলাদেশের দর্শকদের জন্য স্পেশালি। কিন্তু পোস্ট প্রোডাকশনে আমরা দেখেছি যে আপনার ট্রেলারটাতে কোনো গান নেই। বাংলাদেশের সিনেমা বলতে অনেক সময় গানের খুবই আধিক্য দেখা যায়, সেটি নাই কেমন করে? এবং কমার্শিয়াল ফিল্ম হচ্ছে, সেখানে গান নাই। আমি গান আছে তো, আছে তো আচ্ছা আচ্ছা হ্যাঁ, আমরা ওই যে গানের একটা ক্লিপসও ছাড়লাম তো কয়দিন আগে। আচ্ছা, ওইটা আমি মিস করে গেছি। ছোট করে আছে সিনের ভেতরে, মানে ওভাবে মাসুদ রানা গান গাচ্ছে এরকম নাই আর কি। নায়ক গান গাচ্ছে না, এটা কেমন সম্ভব? ভালো হতো কিন্তু না, মাসুদ রানা যদি ওই যে বন্দুক নিয়ে যাইতে গান গাইতেই পারতো, গান গাইতো, নাচতো, একটু খারাপ হতো না। নেক্সট টাইম এই উই গোনা ডু স্কাই Yeah, we're going to be doing a lot of dancing in the next one. That's for sure. A lot of dancing and singing. We would have just had to break the ice again. আসিফ ভাই, আপনার কাছে জানতে চাই, এখন হচ্ছে আমরা অনেক গ্রাফিক্সের কাজ দেখি, ভিএফএক্স এর কাজ দেখি, যেগুলো হচ্ছে এক একটা নতুন ডাইমেনশন তৈরি করে সিনেমাগুলোতে। সেরকম কি কার্যক্রম এখানেও আছে কিনা, বা নতুনত্ব কি আছে সিনেমায়? VFX অনেক আছে actually, about 500 plus 600 plus shots of VFX, but আমার কখনোই ওরকম ইচ্ছা ছিল না যে we're gonna go over the top VFX. আমরা এখানে মার্ভেল ফিল্ম বানাচ্ছি না, এবং আমাদের অডিয়েন্সের জন্য আমরা একটা রিয়েলিজমটা রেখেছি ফিল্মের ভিতরে। সো আমাদের অ্যাকশন সিকোয়েন্সগুলোও ওইভাবে রিয়েলিস্টিকভাবে ডিজাইন করা, ভিএফএক্সের কাজও ওরকম ওভার দ্য টপ না, আমরা যেটুক ইউজ করার দরকার ছিল সেইটুকু ইউজ করেছি। প্লাস আমার ভিশনটা ছিল যে I want to show this spy character in a spy world that could relate to the real world of the espionage, spy universe with the CIA and the MSS and, the different agencies around the world. If they had a situation like this happening, which there are, and the reality is actually much worse than what you can make up. And we had a CIA tech advisor also advising, throughout the script of little gadgets and things, little details that we were able to put into this movie. So দর্শক যখন ফিল্মটা দেখবে, এর ভিতরে অনেক কিছু ছোটোখাটো জিনিস আছে যেগুলো কিন্তু কানেক্ট হয় with the real life world of the spies. So আমার ফোকাসটা ওই দিকে ছিল, rather than the over the top action, over the top VFX. It was unnecessary for especially this part. Nick, just share some exclusive moments or memories with us. What happened in shooting time? My favorite part of the filming was actually the film stuff that we shot here in Bangladesh, for the simple reason that I think when the fans see the film, the most beautiful scenes in the story we shot in Bangladesh. It just turned out fantastic. We were fortunate enough to have one day where it was pouring down rain. We were setting up the shot, and 15 minutes after it had stopped raining, we started the shoot. It was like the heavens opened up for us, and everything was so green and lush and beautiful. So the scenery that we shot in Bangladesh is the most beautiful in the film, and I think there's going to be a lot of pride for the Bangladeshi people to be able to go around and say, I know where that was. I ate at that restaurant. I know that street. So I hope that they come out and they see the locations that we shot at and recognize it. And on that note, if I can add one thing. Sure.
our film, Bangladesh in our film looks much better than Extraction, and I'll say that right now. That is for a fact. যদিও The public will judge add that. some more because that was a challenge for us. যদিও It was a challenge for us because in Yes, Extraction, exactly. ওরা বাংলাদেশকে এমন ভাবে দেখাইছে, we hated it. No, it Our was deshke eto yeah, posa bhabe backfire dekhano- from the dekhano audience who were dekhano na. excited. আমার মনে আছে when Extraction was coming out, I was excited. The Same Bangladeshi, here as well. yes, everyone was, but you were disappointed, I'm sure, because when you see the framing of Bangladesh and Dhaka city at Extraction, and you look out the window here, it's not the same world, but they're representing Dhaka and Bangladesh like a war-driven country exactly. to the rest of the world. So that's exactly the opposite effect that we wanted, you know, and that again goes to the realism of our vision. Sure. Nick, tell something about NG shorts. About indie shows? NG shorts. I mean, the shots you give and it's not good. You It's can't not- use not those good shots. shots. You have Bloopers to or go something, again. you know. Oh, blooper shots. Blooper Oh. shots, yeah. You know, a lot of times some of the fight scenes go astray. And I remember one in particular when we were filming with Michael J. White, and he was fighting a man that was 7 foot, like 7 2 feet or tall. something, And Michael, you know, he gets a little excited when he does his fight scenes, and he did a kick and hit the guy in the nose for real. And we were all going, "Oh my gosh, what is going to happen? Did he break his nose?" So that was pretty interesting to see Michael J. White in action, you know, when he's doing these fight scenes. So sometimes you never know when you're on the set and the heat of the action what might happen. So that was a good one. For And me. that shot did make it in the movie. It did, yeah. Because it looked too real. It was real. So আমরা একটা এনজি শট তো ছিল না, ওকে শটই ছিল। একটা প্রশ্ন আপনাকে করতে চাই, সেটি হচ্ছে যে হলিউড, বলিউড, ঢালিউড সব এক হয়ে গেছে এই সিনেমায়। সব কাট এক জায়গায় হয়ে গেছে। হ্যাঁ, মানে এই ব্যাপারটা মানে আপনাকে নতুন করে প্রশ্নের উত্তর দিতে হচ্ছে এই ব্যাপারটার কারণে। হলিউড, বলিউড, সব ঢালিউড মিশে গেল কেমনে? হ্যাঁ হ্যাঁ, মিশায় ফেলছে ডিরেক্ট। সেখানে অভিজ্ঞতাটা কেমন? Fantastic. I mean, I worked with him, Frank Grillo, Michael J. White, Omi Vidya from Bollywood. I did not feel any change. They were just like my senior artist from Bangladesh. You know what I mean? How my senior artists. আমি ইংলিশে কেন বলতেছি? আমার সিনিয়র আর্টিস্টরা যেভাবে আমাকে খুব কাছে টেনে নিতেন, আমি সেটে ঢুকলে সেম অবস্থা ওদের সাথে যখন কাজ করছি। আই ডিডন্ট ফিল এনি চেঞ্জ অ্যান্ড উই আর লাইক এ ফ্যামিলি। বিসাইডস আমার কোনো আলাদা ফিল করার সুযোগ নাই, বিকজ আসিফ আর আমি তো 10 বছর ধরে পরিচিত, প্লাস মিলন ভাই ছিল ওখানে, অ্যান্ড হিজ ফাদার মাই ফার্স্ট ফিল্মের প্রডিউসার এনায়েত আকবর, উনি ছিলেন, ভাবি ছিল, মানে মিলন ভাইয়ের বউ ছিলেন। সো সবাই, সো মানে সব কিছু মিলিয়ে না, ইট ফিল লাইক হোম। ছোট একটা প্রশ্ন খুব তাড়াতাড়ি জানতে চাই, সেটি হচ্ছে মাসুদ রানা নামটা নিলেই বলা হয় যে টানে সবাইকে কিন্তু বাঁধনে জড়ায় না। এই সিনেমায় কেমন? ওই তো একই তো, সব টানাটানি করবে। কি করে সেখানে এসে? একই, টানে সবাইকে কিন্তু বাঁধনে জড়ায় না, তাই না? হ্যাঁ, দ্যাটস ট্রু। আচ্ছা, কি হয় সেটা দেখতে হলে আসলে সিনেমাটা দেখতে হবে। Definitely. আমার মনে হয় এখন সেই আড্ডার পরিসরটা আরও বাড়বে, কারণ আমাদের এই পর্বে যে কাজগুলো রয়েছে সেটি নিশ্চয়ই আপনাদেরকে আরও আনন্দিত করবে। অর্থাৎ আমাদের শেষ পর্বে থাকে যাহা বলিব মিথ্যা বলিব পর্ব, সেটি দিয়ে আসলে শুরুটা করতে চাই। সেটি দিয়ে জেসিয়া, আপনাকে দিয়ে আমি শুরুটা করতে চাই যাহা বলিব মিথ্যা বলিব পর্ব। এবং এই পর্বে আপনি যেটাই বলবেন সবটাই মিথ্যা, পুরোটাই মিথ্যা বলতে হবে। হ্যাঁ, ওকে, ঠিক আছে। জেসিয়া ইসলাম। জেসিয়া খান। গুড অন। মাসুদ রানা। মাসুদ আসলাম। মাসুদ আসলাম। ABM সুমন। Sumon upon God. What? শাকিব খান। সাকিব ইসলাম। সাকিব ইসলাম, এটা তো সোজা আর কি দুই মিথ্যা রেন কথা দিচ্ছে। বলবো? জেসিয়া ইসলামের সাথে সাকিব ইসলাম মিলাইছে। ও এই অবস্থা না? আফরান নিশো। মানে খালি নামটা চেঞ্জ, মিথ্যা তো বলবো আর কি, নাম ইচ্ছা নিয়ে। যেটা যে কোনো মিথ্যা বলতে যে কোনো পারো বলতে তাকে নিয়ে। পারবো। হ্যাঁ আফরান নিশো। হ্যাঁ, কি মনে হয় আফরান নিশোর নাম শুনলে? অনেক বাজে অ্যাক্টর। অনেক বাজে অ্যাক্টর। আচ্ছা,
প্রিয় বন্ধুকে যে কথাটি বলতে চাই জেসিয়া। তার মানে ইজ আ গুড অ্যাক্টর। এমন ফেস বানাচ্ছ কেন? মানে মিথ্যা তো বলতে হবে, সো ওটা বলছি। প্রিয় বন্ধুকে যে কথাটি বলতে চাই জেসিয়া। আই ডোন্ট লাইক ইউ। আসিফ ভাই আপনাকে MR-9 এটা কি is this the live part or ইয়া হ্যাঁ okay MR-9 terrible film ABM Sumon an old man old man okay what about Jessie Islam very very short short and Nico a very non-famous man Nobody knows Shakti this Pradhan guy. I'm sorry Shakti Pradhan coming in সাক্ষী প্রধান oh Sakshi Pradhan Shakti. okay Sakshi Pradhan not Indian not Indian okay নিজের সম্পর্কে একটা বদ অভ্যাস নিজের সম্পর্কে ঘুম কম মানুষ একজন ঘুম আমি কম। একদমই ঘুমাই না বেশি একটা বিদ্যা যেটা সিনহা মিম দরকার। বিদ্যা সিনহা মিম good actress মিথ্যা বলতে হবে মিথ্যা ঠিক আছে আমি এটাই নিচ্ছি মিথ্যাটাই বললেন আর কি তাই না Nico Okay, you need to it's translate. yeah for me. you have to tell the lie what about These are the lies. yeah Okay. ABM Sumon Ugly. ugly life is beautiful Life is beautiful. Yep. What is that? Is that a film? Or just a saying? just saying Oh, just a okay, saying. yeah. Life is beautiful? no it's about lie you have to tell the lie regarding this A lie about life is beautiful? yeah Well, I agree that life is beautiful, so that's a tragedy, I guess. Tragedy. tragedy Tragedy. a beautiful mind Disappointing. disappointing Asif Akbar Silly. silly okay Jess I mean Jessie Islam Offensive. Bangladeshi cinema Small. okay আর ইউ লাইং অর সেইং দ্য I'm ট্রুথ? lying. No, these are lies. okay ABM Sumon everybody's done ইয়া let's go ABM Sumon ABM Sumon yeah oh my god single oh acha Asif Akbar That's bad if he has to think that long. no I mean what I'm gonna say negative I mean the lie about it right yeah he's 7 feet tall okay বাংলাদেশের সিনেমা not good okay শাকিব খান not famous আচ্ছা বিদ্যা সিনহা মিম bad actor অপবিশ্বাস single মাসুদ রানা বিবাহিত থ্যাংক ইউ কিন্তু আমাদের আরেকটা পর্ব আছে সেটি হচ্ছে যে তোমাকে জানাতে অর্থাৎ আমাদের এখানে আসা অতিথিরা তারা যে কাউকে উদ্দেশ্য করে লিখেন আমরা সেটি একটু শুনতে চাই আসিফ ভাই আপনাকে দিয়ে শুরুটা করতে চাই কি লিখেছেন কার উদ্দেশ্যে লিখেছেন আমার লেটারটা হচ্ছে অডিয়েন্সের কাছে ইন জেনারেল যে I'm sincerely requesting everyone out there to go see our film this weekend in a theater near you and help create history with us. Of course. Nico? You know, mine is fairly similar. I'd like all of us to work together with my new friends in Bangladesh to make MR-9 the #1 film in the world, because I really believe that we can. Yes, we believe. Yes, we can. that's a good one
জেস আমি চেষ্টা করেছি লেখার লেটার, কখনো লেটার লিখিনি যেহেতু, বাট আই ফেল। এটা কি? আমি বললাম তখন আচ্ছা, হ্যাঁ, দেখি। যে লিখতে লিখতে পড়ো, ওটাই পড়ো। হ্যাঁ, আমার দিয়ে কেটে দিছি। যেটা লিখেছো ওটাই পড়ো। লিখেছে তো যে আমার, শুধু আমার, শুধু আমার। এটা মিলাও, শেষ করো, লাইনটা শেষ করো। আমার হিয়ার মাঝে তোমার লেটার শুনি, কোনটা? তোমার লেটার শুনি। তুমি কি আমার লিখেছো? লেটার শুনবা? আচ্ছা। আমাকে তো জিজ্ঞেস করা হ্যাঁ, please. ডিয়ার মাসুদ রানা, রানা, you are evergreen. Just believe in yourself and stop messing around. Very good. থ্যাংক ইউ। আমাদের হাতে একদমই কম সময় রয়েছে। আসিফ ভাই, আমরা শেষ করতে চাই, কিন্তু তার আগে শুনতে চাই যে কেন আমরা হলে যাব। এই হলে যাওয়াটা আসলে আপনি বলছিলেন যে এর মধ্যে ইমোশনের বাদেও অনেক কিছু আছে, কিন্তু দিন শেষে আমি একটা শব্দ বলতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশ। মাসুদ রানা কিংবা MR-9, ডু অর ডাই, এটা আমরা যতভাবেই দেখি না কেন, হলিউড, বলিউড, ঢালিউড, দিন শেষে এটি বাংলাদেশের প্রোডাকশন। আপনার মতামতটা একটু শুনতে চাই। আমার যেরকম একটা রেসপন্সিবিলিটি ছিল এই ফিল্মটা বানানো, বাংলাদেশি হয়ে বাংলাদেশি একটা গল্প ওয়ার্ল্ডের কাছে পৌঁছানোর, আমি মনে করি দর্শকেরও একটা রেসপন্সিবিলিটি এটা যে দেখা। লাস্ট সেন্টেন্স টু দ্য অডিয়েন্স, ফর দ্য অডিয়েন্স। This is our time, folks. This is your story. We've been the caretakers now for a little over a year. In Asif's case, 6 years. But this is our time. This is our time to put the Bangladesh people, the film industry, on the world map and compete with Hollywood. I know that we can do it. I know you have it in you. This is your character, so let's go out and prove it. ওকে, just একটা লাইন, সময় নেই। একটা লাইন। Hi everyone, be happy. I love you, and yeah, that's it. দর্শক মণ্ডলী, আমাদের ফিল্মটা 25 তারিখ আসছে বাংলাদেশ এবং নর্থ আমেরিকাতে। আপনারা সবাই যাবেন, বাংলাদেশে যারা আছেন। আমরা অনেক বছরের কষ্ট করে এই ফিল্মটা বাস্তবায়ন করেছি এবং আপনাদের কাছে নিয়ে আসছি। অ্যান্ড নর্থ আমেরিকাতে যারা আছেন তারা শুধুমাত্র আমরা যারা বাংলাদেশি আছি তারা না, তারা আপনাদের যত প্রতিবেশীরা আছে অন্যান্য ভাষাভাষী, তাদেরকে সবাইকে নিয়ে সিনেমাটা দেখবেন, প্রাউডলি দেখবেন, বিকজ এটা আমাদের বাংলাদেশের ফিল্ম, বাংলাদেশের ক্যারেক্টার, এটা আমরা ইন্টারন্যাশনাল নিয়ে এসেছি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ABM Sumon, থ্যাংক ইউ জেসি ইসলাম, থ্যাংক ইউ নিকো ফস্টার, থ্যাংক ইউ আসিফ আকবর, থ্যাংক ইউ ফর জয়নিং আস। আপনারা আমাদের সময় দিয়েছেন এবং আমাদের ভালো লেগেছে, আমাদের দর্শকদের ভালো লেগেছে। আমি একটু চেষ্টা করতে চাই দর্শক, আমি যেটি বলছিলাম যে দিন শেষে হলিউড, বলিউড, ঢালিউড যেটাই হোক না কেন, দিন শেষে এই প্রোডাকশনটা আমার, আপনার, বাংলাদেশের। ফলে আপনি যখন হলে গিয়ে সিনেমাটি দেখবেন তখন কিন্তু আসলে বাংলাদেশকে দেখবেন, কিন্তু এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার, আপনার, সবার। ফলে সেই কাজ থেকে কখনো পিছু হবেন না, আমরা সবাই মিলে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব।